বংশগতি ও সাধারণ জিনগত রোগ চ্যাপ্টারটার সবকটা অংশই আমরা ক্লিয়ারলি আলোচনা করে দিয়েছি। তা সত্ত্বেও আমি একটা ওভারভিউ গোটা চ্যাপ্টারে দেবো বলেছিলাম, সেটার জন্য এই ভিডিওটা। তো এখানে আমরা কি কি জিনিস জেনেছি সেগুলোই জাস্ট একবার রিভিশন দেবো, টার্মগুলো নিয়ে, এক্সপ্লেনেশন নয়। তো বংশগতি কাকে বলে আমরা জেনেছি। যে জীবের বিভিন্ন বৈশিষ্ট্য জিনের মাধ্যমে এক প্রজন্ম থেকে পরের প্রজন্মে যাওয়া, এটাকে আমরা বংশগতি বলি। আচ্ছা, আমরা এরপরে জেনেছি বিভিন্ন শব্দ, যেমন প্রকট বৈশিষ্ট্য, প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। আমরা জেনেছি লোকাস, আমরা জেনেছি অ্যালিল বা অ্যালিলোমর্ফ। এগুলো একবার খালি বলে দিই। লোকাস হচ্ছে কোনো একটা নির্দিষ্ট বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে যে জিন বা একাধিক জিন, যাদেরকে আমরা বলি অ্যালিল, তারা ক্রোমোজোমের যে স্থানে অবস্থান করে সেই জায়গাটা হচ্ছে তাদের লোকাস, অর্থাৎ কতকটা বাসস্থানের মতো ব্যাপার। কোনো নির্দিষ্ট বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী যে জিন জোড়া, তাদেরকে বলে অ্যালিল, একে অপরের অ্যালিল বা অ্যালিলোমর্ফ। আর তারা যে স্থানে অবস্থান করে ক্রোমোজোমের, ওই স্থানটাকে, ওই পার্টিকুলার প্লেসটাকে বলা হয় লোকাস। ফর অ্যান এক্সাম্পল, জাস্ট ধরা যাক এইখানে ক্যাপিটাল টি অথবা স্মল টি থাকে, তাহলে এই পার্টিকুলার জায়গাটা হলো লোকাস। কাদের লোকাস? লম্বা বা মেটে বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী অ্যালিলের। আর প্রকট প্রচ্ছন্ন কি? প্রকট প্রচ্ছন্ন হচ্ছে যে বৈশিষ্ট্যটা প্রকাশ পায় দুটো জিন থাকলে, যে জিনের বৈশিষ্ট্যটা প্রকাশ পায়, বা দুটো অ্যালিলের যে অ্যালিলটা থাকলে অন্য অ্যালিলের বৈশিষ্ট্য প্রকাশ পায় না, যেটা প্রকাশ পায় সেটা প্রকট, আর যেটা প্রকাশ পায় না সেটা প্রচ্ছন্ন। মানুষের ক্ষেত্রে এরকম কিছু উদাহরণ আছে, যেমন মানুষের, এগুলো পরীক্ষায় অনেক সময় আসে, মানুষের ক্ষেত্রে মুক্ত ও সংযুক্ত কানের লতি, সংযুক্ত কানের লতি দেখা যায় যে প্রচ্ছন্ন জিনের মিউটেশনে হয়, আর মুক্ত যে বৈশিষ্ট্যটা সেটা প্রকট জিনের প্রভাবে। পরীক্ষা অনেক সময় এই প্রশ্নটা আসে। আর একটা আছে রোলার জীব, মানুষের ক্ষেত্রে রোলার ও স্বাভাবিক জীব। রোলার জীব মানে কিছুই নয়, জীবটা সে এরকম গোল করতে পারে, বইয়ের ছবি একটা দেখাচ্ছি, অর্থাৎ এরকম করতে পারে এই যে। আর স্বাভাবিক জীব মানে এইটা। তো রোলার জীব যে বৈশিষ্ট্যটা যারা এই গোটাতে পারে বা রোল করতে পারে, সেটার সংখ্যা বেশি, আমরা এটাকে প্রকট বলছি। আর যারা এটা পারে না, নর্মাল করতে পারে কিন্তু এরকম পারে না, স্বাভাবিকই থাকে, তাদের বৈশিষ্ট্যটা প্রচ্ছন্ন জিন দিয়ে কন্ট্রোল হয়। তো এই গেল এই ব্যাপারটা। আর আমরা পড়েছি হোমোজাইগাস, যেটাকে আমরা বিশুদ্ধ বলেছি। অর্থাৎ হোমোজাইগাসের ক্ষেত্রে কি দেখব? দুটো সমস্ত ক্রোমোজোমের একই জিন থাকবে, দুটোই ক্যাপিটাল টি অথবা দুটোই স্মল টি এই রকম ব্যাপার। যেমন ক্যাপিটাল ওয়াই এটা বিশুদ্ধ, যেমন ক্যাপিটাল আর এটা বিশুদ্ধ, যেমন স্মল আর এটা বিশুদ্ধ। এগুলোকে বলে হোমোজাইগাস কন্ডিশন। আর হেটেরোজাইগাস কখন? একটা ক্যাপিটাল টি একটা স্মল টি, বা একটা ক্যাপিটাল আর বা একটা স্মল আর, এইরকম। তাই এটাকে বলছি হেটেরোজাইগাস কন্ডিশন। আর একটা ওয়ার্ড পাই আমরা, সেটাকে বলে হেমিজাইগাস। এটা একটু নতুন শব্দ। হেমিজাইগাস কথার অর্থ হচ্ছে যখন কোনো একটা জিন কেবলমাত্র একটাই থাকবে, সেই কন্ডিশনটাকে বলে হেমিজাইগাস। অর্থাৎ আমাদের পুরুষ মানুষের ক্ষেত্রে একটা এক্স ক্রোমোজোম থাকে, একটা এরকম ওয়াই ক্রোমোজোম থাকে। তো এক্স ক্রোমোজোমে যে জিন আছে পুরুষদের ক্ষেত্রে, আর ওয়াইয়েও যা আছে, সব অ্যাকসেপ্ট করে আছে। এই কন্ডিশনটাকে বলে
হেমিজাইগাস অবস্থা, অর্থাৎ আমাদের এক্স ক্রোমোজোমে যে কটা জিন আছে তারা একটাই সেট, ওয়াই ক্রোমোজোমে যে কটা জিন আছে তারা একটাই সেট, কারণ আমাদের দেহে একটা এক্স একটা ওয়াই। মেয়েদের ক্ষেত্রে কিন্তু এরকম নয়, মেয়েদের ক্ষেত্রে বা মহিলাদের ক্ষেত্রে দুটোই এক্স, তাই তাদের ক্ষেত্রে দুটো আছে, দুটো এক্স থাকার ফলে দুটো সেট জিন আছে। এই হলো ব্যাপার হেমিজাইগাস। আচ্ছা, অ্যালিল হয়ে গেল, এই টার্মগুলো কমন টার্ম। এরপরে আমরা এক সংকর জনন জেনেছিলাম। এক সংকর জননের জন্য মেন্ডেলের পরীক্ষায় মটর গাছ কেন নিয়েছিলেন সেগুলো জেনেছি, যে মটর গাছ আমরা কি কি দেখব মটর গাছ নেওয়ার কারণ, এবং নেওয়ার ফলে সুবিধাটা কি, কারণ এটা অল্প সময়ে ফল দেয়, উভলিঙ্গ আবার ইতর পরাগযোগ ঘটানো যায়, বাগানে সহজই হয়, এবং এদের মধ্যে অনেকগুলো বিপরীত বৈশিষ্ট্য আছে যেগুলো খুব স্পষ্টভাবে বোঝা যায়। এই সমস্তগুলো কারণ, অল্প সময়ে ফল হয় বলে আমরা অল্প টাইমের মধ্যে অনেকগুলো জেনারেশন নিয়ে টেস্ট করতে পারি। আর এইগুলোই এর রেজাল্ট, সুবিধাও বটে, কারণ অন্য গাছের ক্ষেত্রে এই সুবিধাগুলো বেশি পাওয়া যায়নি। আর এখানে যে 7টা বৈশিষ্ট্য, তার আন্ডারে যে 7 জোড়া প্রচ্ছন্ন এবং প্রকট বৈশিষ্ট্য, সেগুলো ডেফিনেটলি পড়বে, অর্থাৎ এই জায়গাটা, এই যে এইগুলো একদম থরলি পড়বে, কোনো জায়গায় যেন বাদ না যায়, কারণ পরীক্ষায় এখান থেকে এমসিকিউ কোশ্চেন থাকে এবং সেগুলো অনেক সময় গুলিয়ে দেওয়ার মতো। তাই প্রত্যেকটা বৈশিষ্ট্য আর তার যে প্রকট প্রচ্ছন্ন, যেমন গাছের দৈর্ঘ্যের প্রকট প্রচ্ছন্ন লম্বা মেটে, বা আমরা বীজের আকৃতি, এর এইটা বৈশিষ্ট্য, এর প্রকট বৈশিষ্ট্য হচ্ছে গোল, আর প্রচ্ছন্ন বৈশিষ্ট্য হচ্ছে কুঞ্চিত। এইগুলো একদম মুখস্থ করে ফেলবে, ছবিও বয়ে দেওয়া আছে যাতে বুঝতে সুবিধা, অসুবিধা হওয়ার কথা না। তো আমরা এরপরে দেখেছি এক সংকর জনন ব্যাপারটা কি হয়েছে, দুটো গ্যামেটের মিলন হয়েছে, ক্যাপিটাল টি আর স্মল টি, দুটো গ্যামেটের মিলন হয়ে ক্যাপিটাল টি স্মল টি এইরকম হয়েছে। এটা F1 জনু। সেখান থেকে এদের এই ধরনের গাছগুলোর মধ্যে যদি আবার সংকরায়ন ঘটায়, সেখান থেকে যে গাছগুলো হবে সেগুলোকে আমরা চেকার বোর্ড দিয়ে দেখিয়েছিলাম। তো চেকার বোর্ড দিয়ে দেখিয়ে যে জীবগুলো পেয়েছিলাম সেগুলোকে আমরা যদি আবার এরকম পাই, সেগুলো দেখতে পাবো 1:2:1 জিনোটাইপ হয়েছিল, 3:1 ফিনোটাইপ হয়েছিল। তো এগুলো জাস্ট আমরা সব আলোচনা হয়ে গেছে, আমি রিভিশন বলে যাচ্ছি, এক্সপ্লেনেশন আর করছি না। আর এর পরের অংশটা এখানে কি ছিল, এক সংকর জননের পর ছিল দ্বিসংকর জনন। আচ্ছা, এক সংকর জননের ব্যতিক্রম কিছু ছিল। ব্যতিক্রম কি, একটা ব্যতিক্রম হচ্ছে অসম্পূর্ণ প্রকটতা, যেখানে আমরা কোনো বৈশিষ্ট্যই প্রকট কমপ্লিটলি পাবো না। গোলাপি বৈশিষ্ট্যের ফুল পাবো, সন্ধ্যা মালতী গাছ ফুল অবশ্যই পড়বে। আরও একটা ব্যতিক্রম আমি বলে রাখি, বইয়ে আছে না কি জানি না, লিঙ্কেজ, যেখানে এটা হয়তো বইয়ে নেই, যেখানে দুটো জিন পৃথক হয় না, একসঙ্গে পরের প্রজন্মে চলে আসে, সেটাকে বলে লিঙ্কেজ। আর একটা ব্যতিক্রম লিখছি, সেটাকে বলা হয় সহপ্রকটতা, যেটা আমাদের ব্লাড গ্রুপে দেখা যায়, অর্থাৎ দুটো বৈশিষ্ট্য একসঙ্গে প্রকট হয়, যেমন AB ব্লাড গ্রুপ। এরপরে আমরা ব্যতিক্রমগুলোর পরে আমরা দ্বিসংকর জনন পড়েছি। আচ্ছা, এক সংকর জনন থেকে মেন্ডেল যে সূত্রে এসেছিলেন সেই সূত্রটা ছিল পৃথকীভবন। আর দ্বিসংকর জননে আর একটাই, আগেরটা এক সংকর জনন কেন ছিল, কারণ একটা বৈশিষ্ট্য নিয়ে করেছিলাম। আর এটা দ্বিসংকর জনন কেন, কারণ দুটো বৈশিষ্ট্য নিয়ে করেছিলাম। যেহেতু দুটো বৈশিষ্ট্য, যেমন একটা বৈশিষ্ট্য ছিল বীজের রং, একটা হয় হলুদ প্রকট যেটা, একটা হচ্ছে সবুজ যেটা প্রচ্ছন্ন। এটা তাহলে একটা বৈশিষ্ট্য গেল। আর একটা বৈশিষ্ট্য হলো বীজের আকৃতি,
গোল, কুঞ্চিত, এটা ছিল প্রকট, এটা ছিল প্রচ্ছন্ন। তাহলে আমরা দুটো বৈশিষ্ট্য নিয়ে টেস্ট করছিলাম। দুটো বৈশিষ্ট্যের উদ্ভিদ কী ছিল? এই দুটো প্রকটের ছিল ওয়াই ওয়াই, এটার আর আর, আর প্রচ্ছন্নের যে বিশুদ্ধ বৈশিষ্ট্যের ছিল সেটা ছিল স্মল ওয়াই স্মল আর। এটা হলো বিশুদ্ধ হলুদ গোল, আর এটা হলো বিশুদ্ধ সবুজ কুঞ্চিত। এটা এই দুটো উদ্ভিদের মধ্যে এবার আমরা সংকরণ ঘটিয়েছিলাম। এখান থেকে ওয়াই আর গ্যামেট ছিল, এখান থেকে স্মল ওয়াই আর গ্যামেট ছিল। তাদের মধ্যে মিলনের ফলে আমরা দেখতে পেয়েছিলাম যে উদ্ভিদগুলো তৈরি হয়েছিল। সেইগুলো থেকে এবার এই ছকটা, এগুলো আমি অলরেডি এক্সপ্লেন করেছি, আবার এক্সপ্লেন আর করছি না এই জিনিসগুলো। এইখানের এই যে ছকটা, এই ছকটা অবশ্যই মাথায় রাখবে। এবং আবার রিপিটেডলি বলছি, এই ছকটা বা এই রকমই টেস্ট যেটা যদি কালো গিনিপিগ আর এই যে দেওয়া করা হয় কালো খর্ব গিনিপিগের দিয়ে, দুটোর ক্ষেত্রে রিপিটেডলি বলছি মুখস্থ করতে যাবে না। আমি ছক করা বা ছকের প্রসেস সব ভিডিওতে দেখিয়েছি, তাও কোনো অসুবিধে থাকলে আমায় বলবে। এই দুটোকে ঠিক করে যদি আমরা চেকার বোর্ডে ফেলি, এই যে দেখো এইখানের যে 4টে গ্যামেট আর এখানের যে 4টে গ্যামেট দেখো এখানে আমরা চেকার বোর্ডে দিয়েছি, এইগুলোকে যদি আমরা ঠিক করে লট করি, যেমন এটার সঙ্গে এটা, এটার সঙ্গে এটা, এটার সঙ্গে এটা, এটার সঙ্গে এটা, হয়ে গেল পরপর এই 4টে। তারপর এটার সঙ্গে এটা, এটার সঙ্গে এটা, এটার সঙ্গে এটা, এটার সঙ্গে এটা, এই পরপর 4টে হয়ে গেল। তারপর এটার সঙ্গে এটা, এটার সঙ্গে এটা, এটার সঙ্গে এটা, এটার সঙ্গে এটা, এই পরপর 4টে হয়ে গেল। তারপর এটার সঙ্গে এটা, এটা, এটা আর এটা, এই 4টে হয়ে গেল। দেখবো অটোমেটিক্যালি সব ছকে চলে আসবে এবং মুখস্থ করতে হবে না। আমি কেন মুখস্থ করতে বারণ করছি তার একটাই কারণ, মুখস্থ করলে কিন্তু ব্যাপারটা আবার গুলিয়ে যাবে এবং এইভাবে মুখস্থ করে সহজে মনে রাখতে অসুবিধা হবে। এবং এটা যদি ছকটা মনে থাকে, বাকি এই যে পরের অনুপাত এটাও মনে থাকবে। আবার বলছি, এই অনুপাতের এই যে দুটো ভাগ আছে, একটা ফিনোটাইপ 9:3:3:1 আর জিনোটাইপ 122 4 12 121, এই ছকটা একটু ভালো করে মাথায় রাখবে। এই 9টা কীভাবে এলো? এইভাবে। এই 3টা কীভাবে এলো? এই দুটো যোগ করে। এই 3টাকে করে 1 আর 2 যোগ করে, আর এই একটাই যায়। অর্থাৎ ওয়াই ওয়াই আর আর এর জিপ পাবো একটা, ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর স্মল আর জিপ পাবো দুটো, ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর জিপ পাবো দুটো, আর ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর স্মল আর জিপ পাবো 4টে, যোগ করলে হবে 9টা। এইটা পাবো একটা, ক্যাপিটাল ওয়াই দুটো স্মল আর জিপ পাবো দুটো, যোগ করলে হয় 3টে। এইভাবে এসছে। তো দ্বিসংকর জনন থেকে মেন্ডেল যে সূত্রে এসেছিলেন, সেই সূত্রটা হচ্ছে স্বাধীন বিন্যাসের সূত্র, এটাও মুখস্থ রাখতে হবে। আচ্ছা, এরপরে আমরা একেবারে যেটা জেনেছিলাম সেটা হলো আমাদের ক্ষেত্রে মানুষের লিঙ্গ নির্ধারণ অলরেডি আলোচনা হয়ে গেছে, আমি ডিটেলেই বুঝিয়েছি মানুষের লিঙ্গ নির্ধারণ, যে এই লিঙ্গ নির্ধারণে পুরুষের ভূমিকা আছে, কারণ পুরুষের ভূমিকা আছে তার একটাই কারণ, পুরুষ দুরকম গ্যামেট তৈরি করে, তাই আমরা পুরুষরা হচ্ছে হেটেরোগ্যামেটিক। একরকম গ্যামেট হচ্ছে 22 + X, আর একরকম হচ্ছে 22 + Y। মহিলারা একরকম গ্যামেট তৈরি করে, তাই মহিলারা হচ্ছে হোমোগ্যামেটিক। এটা হচ্ছে 22 + X, একরকমই গ্যামেট। সেখান থেকে ছেলে মেয়ের ব্যাপারটা এসছে, এবং এইটার থেকেই ক্লিয়ারলি বুঝলেই এরপরে লিঙ্গ সংযোজিত রোগ আছে। লিঙ্গ সংযোজিত রোগ মানে নতুন কিছু নয়, পুরুষদের ক্ষেত্রে XY হচ্ছে সেক্স ক্রোমোজোম, মেয়েদের ক্ষেত্রে X হচ্ছে
সেক্স ক্রোমোজোম। তো এইগুলোতে কোনো জিনের ত্রুটির কারণে, এক্স আর ওয়াইতে যে জিনগুলো থাকে সেই জিনের কোনো ত্রুটির কারণে তাহলে ছেলে মেয়ে যারা হবে এদের থেকে তাদের মধ্যে সেই ত্রুটিটা আসবে, এবং সেই ত্রুটিটা তাদের মধ্যে আসলে যে রোগগুলো হয় সেই রোগগুলোকেই বলে লিঙ্গ সংযোজিত রোগ। যেমন এক্স ক্রোমোজোমে যে জিনগুলো আছে তাদের মধ্যে কিছু জিন আছে যারা আমাদের রং চিনতে সাহায্য করে আর রক্ত জমাট বাঁধতে। তাহলে তাদের কোনো ত্রুটি হলে, ত্রুটি মানে মিউটেশন, আমরা যে রোগগুলো হয় সেগুলো জানি, যেমন বর্ণান্ধতা, যাকে বলে কালার ব্লাইন্ডনেস, আর রোগ হয় হিমোফিলিয়া। এই হিমোফিলিয়া, বর্ণান্ধতা, এই দুটো রোগের ক্ষেত্রে পুরুষরা বেশি আক্রান্ত হয়, কারণ পুরুষদের ক্ষেত্রে পুরুষরা হলো হেমিজাইগাস। অলরেডি আমি হেমিজাইগাস শব্দটা বুঝিয়েছি, এখানে হেমিজাইগাস শব্দটা বুঝিয়েছি কারণ পুরুষদের এই এক্স ক্রোমোজোম একটাই থাকে, তাহলে এই এক্স ক্রোমোজোমের একটাতেই যদি ওই জিনটা আছে তাহলে সেটাই ত্রুটি থাকলে আর কোনোভাবেই মেকআপের সুযোগ নেই। কিন্তু মেয়েদের ক্ষেত্রে দুটো এক্স ক্রোমোজোম থাকে, তোমরা জানো, তার ফলে একটাতে যদি ত্রুটিটা থাকে অন্য ক্রোমোজোমটায় যদি ওই জিনটা ভালো থাকে তাহলে তাদের সেই রোগটা হয় না, তারা বাহক হয়ে থাকে কিন্তু রোগের কোনো লক্ষণ প্রকাশ পায় না। তো এই জন্য পুরুষরা এই রোগগুলোতে বেশি আক্রান্ত হয় এবং আমরা দেখতেও পাবো সেটা। তো বর্ণান্ধতা, হিমোফিলিয়া নিয়ে আমরা এক্সপ্লেনও করেছি বিভিন্ন এক্সপেরিমেন্টের মাধ্যমে বা প্রমাণের মাধ্যমে। এই দুটোর মধ্যে হিমোফিলিয়ার দুটো ভাগ হয়, একটা হিমোফিলিয়াকে বলে হিমোফিলিয়া এ, যেটাকে বলে রয়্যাল হিমোফিলিয়া, যেটা আমাদের 8 নম্বর ক্রোমোজোমের ত্রুটির 8 নম্বর জিনের প্রভাবে হয়, বা 8 নম্বর জিন বলবো না, 8 নম্বর ফ্যাক্টরের প্রভাবে হয়, জিন বলাটা ভুল, যে ফ্যাক্টরটা এই এক্স ক্রোমোজোমে আছে। আর একটা হিমোফিলিয়া বি, যেটা হয় 9 নম্বর ফ্যাক্টরের ত্রুটির ফলে। তো এই দুটো হলো ব্যাপার। এবার এই হিমোফিলিয়া এ বা রয়্যাল হিমোফিলিয়া, হিমোফিলিয়া বি বা ক্রিসমাস, এটাকে ক্রিসমাস ফ্যাক্টর বলা হয় বা ক্রিসমাস হিমোফিলিয়াও বলা হয়, একটু মনে রাখবে। আচ্ছা, আর একটাও হয় হিমোফিলিয়া সি বলা হয়, সেটা সাধারণত 11 নম্বর ফ্যাক্টরের অভাবে। আচ্ছা, এরপরে এখানে বর্ণান্ধতারও অনেকগুলো ভাগ আছে, এই ভাগটা একটু পড়বে, এটা ছায়ার বই থেকে আমি দেখাচ্ছি। কোন বর্ণান্ধতা, প্রোটোনেপিয়া কাকে বলে, ডিউটারোনেপিয়া কাকে বলে, ট্রাইটোনেপিয়া কাকে বলে, এইগুলো একটু পড়ে নেবে। প্রোটোনেপিয়া হচ্ছে লাল রং চিনতে না পারা, ডিউটারোনেপিয়া হচ্ছে সবুজ রং চিনতে না পারা, ট্রাইটোনেপিয়া হচ্ছে নীল রং চিনতে না পারা। সেম ব্যাপার, ওই একই এক্স ক্রোমোজোমের ত্রুটির ফলে, জিনের ওই জিনটার ত্রুটির ফলে। আর এরপরে আছে লিঙ্গ সংযোজিত, যেমন তেমন অটোজোম দিয়েও কিছু রোগ আছে, মানে অটোজোমের ত্রুটির হলে অটোজোম ঘটিত রোগ। অটোজোম ঘটিত রোগ মানে এই ক্রোমোজোমটা, অটোজোম মানে দেহিক ক্রোমোজোম, এবং এই ত্রুটিটা লিঙ্গ সংযোজিত না, অর্থাৎ এটা নর্মাল প্রবাহিত হবে, এখানে ছেলে মেয়ের মধ্যে কোনো ডিফারেন্স হবে না। আবার বলছি, অটোজোমের ত্রুটির ফলে বা অটোজোমে থাকা কোনো জিনের ত্রুটির ফলে যে রোগগুলো হয় সেগুলো কিন্তু ছেলে মেয়ে কোনো আলাদা হয় না। এটা সমানভাবে আসে, ছেলেদের ক্ষেত্রেও যেভাবে আসবে মেয়েদের ক্ষেত্রেও সমানভাবে আসবে, কেউ অধিক আক্রান্ত হবে না। অটোজোম ঘটিত রোগের এক্সাম্পল আমাদের আছে থ্যালাসেমিয়া, খুব ভয়ানক রোগ, যেটা আমাদের 11 আর 16 নম্বর ক্রোমোজোমের ত্রুটির ফলে হয়। 11 আর 16 নম্বরে যে আলফা, 11তে থাকে বিটা, 16 আলফা, এই যে ক্রোমোজোম দুটো আছে এই ক্রোমোজোম দুটোতে বিটা আর আলফা জিন থাকে, যারা মানুষের ক্ষেত্রে কি বলবো,
আলফা আর বিটা অর্থাৎ পলিপেপটাইড চেন দুটো করে, যে দুটো থেকে হিমোগ্লোবিন তৈরি হয়। এবার এই হিমোগ্লোবিন যে তৈরি হবে, সেই হিমোগ্লোবিনের বিটা চেন আর আলফা চেন তৈরি হওয়ার জন্য যে জিন 11 নম্বর ক্রোমোজোমে থাকে বিটা জিন, আর 16 নম্বর ক্রোমোজোমে থাকে আলফা জিন। তাহলে এইখানে এই ক্রোমোজোমগুলোর ওই জিনগুলোতে ত্রুটি থাকলে হিমোগ্লোবিন ঠিকঠাক তৈরি হয় না, তার ফলে অ্যানিমিয়া হয় এবং আরও অন্যান্য সমস্যা শুরু হয়। বৃক্কে লোহা জমে, তারপর তার কাজকর্মের অনীহা হয়, তার দেহের গ্রোথ কমে যায়, হাড়ের বিকৃতি চলে আসে, এই সমস্ত ব্যাপার ঘটে। এবং এটা যদি মাইল্ড থ্যালাসেমিয়া হয়, মানে মাইনর থ্যালাসেমিয়া, তাহলে বেঁচে থাকে, কোনো অসুবিধা নেই, একটুখানি প্রিকশন নিয়ে চলতে হয়। আর যদি মেজর থ্যালাসেমিয়া হয়, বেশি দিন বাঁচে না, অধিকাংশ ক্ষেত্রেই মারা যায়। এবং এইটা অটোজোম দিয়ে আসে কেন? কারণ 11 আর 16 হচ্ছে আমাদের দেহের অটোজোম। এটা পুরুষদের ক্ষেত্রেও যা, মেয়েদের ক্ষেত্রেও তাই। আর সবশেষে আসছে জেনেটিক কাউন্সিলিং। জেনেটিক কাউন্সেলিং আর কিছুই নয়, এই যে রোগ বা ত্রুটিগুলো যে আসতে পারে, এই যে বর্ণান্ধতা বা হিমোফিলিয়া বা থ্যালাসেমিয়া, সেগুলো আমরা কিছুটা হলেও হিন্টস পেতে পারি যদি আমরা কারুর ব্লাড টেস্ট করি বা ক্রোমোজোমের অ্যানালিসিস করি। সেখান থেকে আমরা জানতে পারি জেনেটিক অ্যানালিসিস করে যে কোনো পুরুষ বা স্ত্রী তাদের মধ্যে বিবাহ হলে তাদের সন্তানের এই রোগগুলো আসার চান্স কতটা। যদি দেখা যায় যে একজন পুরুষ বর্ণান্ধতা আক্রান্ত আর মহিলা যার সঙ্গে বিয়ে হবে সে বর্ণান্ধতা নেই, কিন্তু তার প্রচ্ছন্ন বৈশিষ্ট্যটা আছে, মানে তাদের কেরিয়ার, তাহলে আমরা চেষ্টা করব তাদের যাতে বিয়ে না হয়। চেষ্টা করবো মানে না করলে তাদেরই মঙ্গল, কারণ সন্তানের বর্ণান্ধতা হওয়ার চান্স অনেক বেশি, বিশেষ করে ছেলে, যদি তাদের সন্তান ছেলে হয়। তেমন অটোজোম ঘটিত রোগ হিসেবে আমরা যদি থ্যালাসেমিয়া বলি, কোনো ধর একজন মহিলা, সেও থ্যালাসেমিয়া মাইনর, পুরুষ যে যার সঙ্গে বিয়ে হবে সেও মাইনর থ্যালাসেমিয়া, তাহলে এদের প্রচণ্ড চান্স আছে এদের সন্তানের মেজর থ্যালাসেমিয়া হওয়ার। এবং মেজর থ্যালাসেমিয়া হলে সন্তান অনেক ক্ষেত্রেই যদি মায়ের পেটেই নষ্ট হয়ে যায়, আবার অনেক ক্ষেত্রে জন্মানোর পরে যতদিন রক্ত দেওয়া যায় বাঁচে, তারপরে মারাও যায়। তাহলে এই সমস্ত ক্ষেত্রে তাদেরকে অ্যাভয়েড করতে বলা হয় বিয়ে, যাতে এই রোগগুলো তাদের সন্তান হলে না আসে। তাই এই ঘটনাটা বলে জেনেটিক কাউন্সেলিং, যাতে তাদের বিয়ের আগেই এই সমস্যাগুলো জানিয়ে দেওয়া হয়, তারা যদি সেটা কোনোভাবে প্রিকশন নিতে পারে। বা যদি অনেক ক্ষেত্রে এমন রোগও হয় যাদের কোনোভাবে সমস্যার সমাধান আগে করা যায়, কিন্তু এই রোগগুলো এমনই রোগ যেগুলো ওষুধ খেয়ে ঠিক হয় না, এই জন্য এগুলো জেনেটিক, এগুলো কোনোভাবে ওষুধ দিয়ে সারবে না। তাই সেইভাবেই মানুষকে প্রিকশন নিতে বলে। এই যে কাউন্সেলিং করা হয় তার একটাই উদ্দেশ্য, বিয়ের আগে যাতে সেই পুরুষ এবং স্ত্রী জানে যে এই হওয়ার সম্ভাবনা আছে তাদের, এবং যদি সম্ভব হয় তাদের সেইভাবেই এগোনোর কথা বলা হয়। তাই জন্য জেনেটিক কাউন্সেলিং, কারণ সবাই চায় তাদের সন্তান সুস্থ স্বাভাবিক হোক, কিন্তু এই রোগগুলো যদি বাবা মার থাকে অনেক ক্ষেত্রেই তাদেরও সন্তানের মধ্যে আসার চান্স থাকে, অলরেডি দেখেছো। তাই তাদের বিয়ের আগে বলে দেওয়া যে এই আসতে পারে, তাই আপনারা কি করবেন ভেবে দেখুন। তো এই হলো গোটা চ্যাপ্টারটা। আমি এই চ্যাপ্টারটা অলরেডি আলোচনা করেছি, আমি রিভিশন হিসেবে এইগুলো বললাম। এই পোর্শনগুলো অবশ্যই পড়বে, আমি বলেওছি ভিডিওতে, দেখিয়েছি ডিটেলে। রাখছি আপাতত।